ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 12-এর যে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র চ্যাপ্টারটি রয়েছে তার সেট 2 এর অঙ্কগুলো নিয়ে এসেছি। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি 1 নম্বর অঙ্কটি দিয়ে। তো নাম্বার 1 অঙ্কে বলছে 1 গ্রাম তামা থেকে সুষম প্রস্থচ্ছেদের একটি তার তৈরি করা হলো যার রোধ 0.2 ওহম। তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া রয়েছে তামার ঘনত্ব 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং রোধাঙ্ক 1.8 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তো কিভাবে অঙ্কটা করছি দেখো, এখানে তারের আয়তন আমরা জানি কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো সেই কারণে আয়তনে আমরা কি করেছি, এল এর সঙ্গে এ গুণ করেছি, লেন্থ ইন্টু এরিয়া গুণ করে নেওয়া হচ্ছে। তো আবার আমরা এটা জানি যে তারের আয়তন সেটা হচ্ছে ভর বাই ঘনত্ব, তার সমান হয়। তো তাহলে এখানে একটা ফর্মুলা লিখেছি, এল এ ইকুয়াল এম বাই রো, যেখানে এম হচ্ছে তারের ভর যেটা দেওয়া ছিল 1 গ্রাম, তারের ঘনত্বও দেওয়া ছিল 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম তারের আয়তন কত, 1/9 সেন্টিমিটার কিউব। তো এটাকে আমরা নাম্বার 1 ইকুয়েশন বলে লিখে রেখেছি। আচ্ছা, আবার তারের রোধের ফর্মুলা থেকে আমরা জানি যে রোধ আর ইকুয়াল কি হয়, রো রেজিস্টিভিটি ইন্টু লেন্থ বাই এরিয়া। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তারের রোধ আমাদের বলে দেওয়া ছিল 0.2 ওহম। তো সেইটা কিন্তু আমরা রোধের জায়গায় বসিয়ে দিলাম। আর যেটা রেজিস্টিভিটি রয়েছে, রো রয়েছে, সেটার মানও আমরা জানি 1.8 10⁻⁻6 ইন্টু করেছি এল বাই এ, যেটা ফর্মুলা অনুযায়ী ছিল। এবং সেখান থেকে আমরা এল বাই এর মান বার করেছি, করে সেটাকে 2 নম্বর ইকুয়েশন বলে লিখে রেখেছি। এবারে দেখো, যদি আমরা 1 নম্বর ইকুয়েশনের সঙ্গে 2 নম্বর ইকুয়েশন গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি, এল এ ইন্টু এল বাই এ। অর্থাৎ এটা করেছি এই কারণেই যাতে করে আমাদের এগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে, যে দুটো এ রয়েছে দেখো, এই দুটো এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি এল স্কোয়ার। এল স্কোয়ার ইকুয়াল এদিকে যে পার্টটা, দুটো ইকুয়েশন গুণ করলে যেটা পড়ে থাকে, সেখান থেকে রুট করেছি, করে এল এর মান আমরা পেয়ে যাচ্ছি 111.1 সেন্টিমিটার। আচ্ছা, একইভাবে দেখো আমরা এরিয়া বার করতে পারি। যে কোনো একটা ইকুয়েশন যদি আমরা নিয়ে নিই এখান থেকে, ধরো 2 নম্বর ইকুয়েশনটাই আমি যদি নিয়ে নিই, তো সেখানে যদি আমরা লেন্থের মান বসিয়ে দিই, সেখান থেকে আমরা এরিয়া পেয়ে যেতে পারি। তো এটা যেভাবে খুশি করতে পারো, তুমি 2 নম্বর ইকুয়েশনেও বসাতে পারো বা 1 নম্বর ইকুয়েশনে। 1 নম্বর ইকুয়েশনে যেমন আছে কি, এল এ ইকুয়াল 1/9। সো তাহলে আমার এ কত হচ্ছে, 1/9 এল, আমি সেটাই করেছি, এ ইকুয়াল 1/9 এল। তোমরা 2 নম্বর ইকুয়েশনেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোতেই একই আসবে। এরিয়ার মান তোমার চলে আসছে 0.1 মিলিমিটার স্কোয়ার। তো এটাই আমাদের অঙ্কে ছিল, বার করতে হতো দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো দুটোই তাহলে বেরিয়ে গেল। বেশ, চলে আসছি নাম্বার 2 নম্বর অঙ্কে। কি হয়েছে সেখানে, কি বলছে, 15 ওহম রোধ বিশিষ্ট তারের দৈর্ঘ্য পূর্বের দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো। তারপর তারটিকে সমান দুটি অংশে বিভক্ত করে সমান্তরাল সমবায় যোগ করা হলো। এই সমবায়টিকে 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করে ব্যাটারির থেকে প্রাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো এখানে তাহলে মেনলি যেটা করা হচ্ছে, যে একটা তারের রোধ বলে দিয়েছে, এবং সেই তারটাকে করা হচ্ছে কি, যে আগে যে দৈর্ঘ্যের তারটা ছিল তারপরে তারটাকে দ্বিগুণ দৈর্ঘ্য করা হয়েছে, এবং তারপরে সেই তারটাকে সমান দুটো অংশে আবার ভাগ করে দিয়ে সমান্তরাল সমবায় যুক্ত করেছে। অর্থাৎ আমাদের একটা সার্কিট এখানে বানানো হয়েছে দুটো রেজিস্ট্যান্স দিয়ে। এবার তাহলে সেই রেজিস্ট্যান্সগুলোর মান আমাদের বার করতে হবে। তো কীভাবে করেছি চলো দেখে নিই। তো এখানে আমরা ধরেছি যে প্রথম ক্ষেত্র, মানে যখন তারটাকে ভাগ করেনি তখন আর কি, সেক্ষেত্রে তারের দৈর্ঘ্য ছিল এল। তো তখন তারের রোধ ছিল 15 ওহম। তো আমরা লিখেছি আর ইকুয়াল 15 ওহম ইকুয়াল রো ইন্টু এল বাই এ। এটা একদম প্রথম অবস্থায়, যখন তারটাকে কিছু করা হয়নি। সেকেন্ড কেস কি করছি, যখন তারের দৈর্ঘ্য বলছে যে দ্বিগুণ করলে আমরা জানি কি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায়। তো লেন্থ চেঞ্জ হলে কিন্তু এরিয়া চেঞ্জ হয়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তখন তারের রোধ কত হবে দেখো, কী করেছি, রোধকে লিখেছি এখন আর প্রাইম বলে, সেটা ইকুয়াল লেখা হয়েছে রো ইন্টু এল বাই এ বাই 2। আচ্ছা, এটা তাহলে কার রোধ, এটা হচ্ছে তারটাকে যখন আমরা দুভাগে ভাগ করে ফেলেছি, সেই প্রতিটা ভাগের রোধকে আমরা কিন্তু এখানে আর প্রাইম বলে লিখছি। দেখো পাশে লেখা রয়েছে, যার জন্যে যে প্রতিটি বিভক্ত তারের রোধ হচ্ছে আর প্রাইম, যার জন্যে কি হয়েছে, লেন্থটাকে নিয়েছি এল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়েছি এ বাই 2। যেহেতু বলেছিল যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, অর্থাৎ এখন মোট তারের দৈর্ঘ্য কত, 12।
এবার 2L-টাকে যদি আমরা দুটো হাফে ভাগ করি তাহলে একটা এল আর একটা এল পাই, তো সেই কারণে প্রতিটা তারের দৈর্ঘ্য হয়ে গেছে এল করে, কিন্তু প্রস্থচ্ছেদ কিন্তু অর্ধেক হয়ে গেল। আগে যদি প্রস্থচ্ছেদ এ থাকে, এখন প্রস্থচ্ছেদ হয়ে যাচ্ছে a/2, তাহলে প্রতিটা তারের রোধ আমরা পেলাম r' করে। এবার কি করা হয়েছে, সেই তারগুলোকে সমান্তরাল সমবায় যুক্ত করে দিয়েছি, অর্থাৎ দুটো r'-কে সমান্তরাল সমবায় যদি আমরা যুক্ত করি, তো সেক্ষেত্রে তাহলে আমরা কি পাই, আমাদের ফর্মুলা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল কি হয়, r' ইন্টু r' বাই r' প্লাস r'। তো r' মান এখান থেকে কত হয়েছে, 2r পেয়ে গেছি, তো 2r বসিয়ে দিয়েছি। দেখো এখানে 2r বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি r, অর্থাৎ r এর মান দেখো কত ছিল, r এর মান ছিল 15 ওহম। তো সেই r এর মান 15 ওহম আমরা যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি r ইকুইভ্যালেন্টের মানও 15 ওহমই হবে। আচ্ছা, এবার এখান থেকে বার করতে হবে প্রবাহ মাত্রা কত। প্রবাহ মাত্রা কত হয়েছে দেখো, I ইকুয়াল আমরা করেছি v/r। তো ভি আমাদের বলা ছিল যে ব্যাটারির ভোল্টেজ 3 ভোল্ট, তো সেই ব্যাটারির ভোল্টেজ 3 ভোল্ট বসিয়েছি আর r এর মান 15 ওহম করেছি। তো সেখান থেকে আমরা পাচ্ছি যে বর্তনী তাহলে প্রবাহ মাত্রা হয়ে যাচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। চলে এলাম কোশ্চেন নাম্বার 3-তে। এখানে বলছে যে একটি তামার তারের ব্যাস 5 মিলিমিটার, একই ভরের অপর একটি তামার তারের ব্যাস 1 সেন্টিমিটার, তার দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তো ভীষণ সহজ একটা অঙ্ক, দেখো কিভাবে করা হচ্ছে। যেখানে দুটো তামার তারের ব্যাস বলে দিচ্ছে, একটার 5 মিলিমিটার, একটার 1 সেন্টিমিটার, এবং বলে দিয়েছে যে তামার তার দুটি একই ভরের আছে, তাদের রোধের অনুপাত বার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তার দুটোর রোধ, একটা হচ্ছে R1 আর একটা R2, এবং দৈর্ঘ্য তাহলে L1 L2 ধরে নিতে হবে, কারণ দৈর্ঘ্য তো আমাদের বলে দেওয়া ছিল না, তো সেই কারণে আমরা বলতে পারি না যে দুটোর দৈর্ঘ্য সেম হবে, তাই আমাদের আলাদা দৈর্ঘ্য ধরতে হবে L1 L2। আচ্ছা, তাহলে ফর্মুলা যদি বসিয়ে দিই, যে R1 এর ফর্মুলা কি হচ্ছে, প্রথম তারের রোধ রো ইন্টু L1/A1, সেকেন্ড তারের রোধ R2 ইকুয়াল রো ইন্টু L2/A2। আচ্ছা, এবার এখানে দেখো অঙ্কে আমাদের ব্যাস বলা ছিল, ব্যাসার্ধ বলা ছিল না, ব্যাস বলা ছিল। তো সেই কারণে আমরা এরিয়ার মান কি করব, দেখো আমাদের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। তো দেয়ার রয়েছে ডায়ামিটার, তো আমরা ডায়ামিটার বাই 2 করে যদি স্কোয়ার করি তাহলে রেডিয়াস স্কোয়ার হয়, তার জন্য এসছে পাই d1/4। d1টা হচ্ছে প্রথম তারের ব্যাস, অর্থাৎ d1 হচ্ছে 5 মিলিমিটার। একইভাবে এরিয়া a2টাও যেটা আমরা করেছি পাই d2/4, d2 কত, d2 1 সেন্টিমিটার। তো এইগুলো কিন্তু আমরা পরে অঙ্কে বসাবো। আচ্ছা, তো বলা ছিল তার দুটির ভর সমান, অর্থাৎ প্রথম তারের ভর যদি m1 হয় এবং দ্বিতীয় তারের ভর যদি m2 হয়, তাহলে m1 ইকুয়াল m2 লেখা যায়। আবার ভর মানে আমরা কি জানি, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে প্রথম তারের ভর কি হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে L1 হচ্ছে আয়তন ইন্টু রো ঘনত্ব, গুণ করলে কি হয়, ভর হয়। একইভাবে m2কে লিখেছি L2A2 ইন্টু রো। এবার দুটো তারের ঘনত্ব সমান আছে, তো সমান ঘনত্বগুলো কেটে যাবে দুদিকে, তার ফলে আমরা পাচ্ছি L1/L2 ইকুয়াল A2/A1, এবং সেখানে দেখো আমরা A2/A1 এর মান যেগুলো ছিল ওই পাই d2/4 করে সেগুলো ওপর নিচে বসিয়ে দিয়েছি। বেশ, এবার তাহলে আমরা যদি R1 এবং R2-র অনুপাত করি, অর্থাৎ এখানে যে R1 R2গুলো ছিল সেগুলো যদি আমরা অনুপাত করি, তো সেক্ষেত্রে তাহলে কী পেয়ে যাচ্ছি, দেখো R1:R2 করলে আমরা পেয়ে যাচ্ছি L1/A1:L2/A2, এইখান থেকে আমরা পাচ্ছি L1/A1:L2/A2। এবারে দেখো কি হয়েছে, L2/A2 যেটা, তার মান আমরা এখান থেকে বসাতে পারি। L2/A2 মানে কি হয়ে যায়, A1/A2। বেশ, তাহলে আমরা যেটা পেলাম, এবার সেখান থেকে L1/L2 আর A2/A1 তার মান যদি আমরা এখান থেকে বসাই, দেখো কি পাচ্ছি আমরা এখান থেকে, ওই ডি স্কোয়ারের ফর্মেশনে যেগুলো ছিল আমাদের, A2/A1 মানে কি ছিল, পাই d2/4, পাই d2/4, ওপরটা d2 স্কোয়ার, নিচেরটা d1 স্কোয়ার। তো সেগুলো যদি এবার এখানে বসিয়ে দিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই রেশিওটা বার করতে পারবো। তো আলটিমেটলি করে দেখো আমরা পাচ্ছি 16:1। তো ভীষণ সহজ অঙ্কটা, খালি এখান থেকে আমাদের মানে L1 L2 আর A2/A1 এই জিনিসটার রেশিও আমাদের এই পাই ডি স্কোয়ার এই ফর্ম থেকে এখানে কিন্তু বসাতে হবে। ওপর নিচে পাইগুলো যেমন ক্যান্সেল হয়ে যাচ্ছে আর কি, সেখান থেকে আমরা এইগুলো কিন্তু পেয়ে যেতে পারি। যেমন এই L2/L1 বাই যদি আমি A2/A1 করতাম, তাহলে যে ফর্মটা পেতাম আর কি, সেটাই জাস্ট এখানে রয়েছে আর কি। আচ্ছা, তো এখান থেকে তাহলে 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। আমরা চলে আসছি এবারে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কী বলছে দেখো, বলছে যে আন্তর্জাতিক ওহমের সংজ্ঞা অনুসারে 106.3 সেন্টিমিটার দীর্ঘ এবং 14.4521 গ্রাম ভরের একটি সুষম পারদ স্তম্ভকে গলন্ত বরফের মধ্যে রাখলে তার রোধ হচ্ছে কত, 1 ওহম।
এক নাম্বার বলছে যে পারদের রোধের উষ্ণতা গুণাঙ্ক 9 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফুটন্ত জলের মধ্যে ওই পারস্তম্ভের রোধ কত হবে। আর নাম্বার 2 কোশ্চেন বলছে যে পারদের ঘনত্ব 13.59 গ্রাম পার সেন্টিমিটার কিউব ও আয়তন প্রসারণ গুণাঙ্ক 1.8 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফুটন্ত জলের তাপমাত্রায় পারদের রোধাঙ্ক কত হবে। তো এরকম টাইপের অঙ্কটা দিয়েছে, ভীষণ সহজ অঙ্কটা। কিভাবে করব দেখো, চলো করা যাক। আমরা জানি যে রোধের উষ্ণতা গুণাঙ্কের ফর্মুলা আমরা কিন্তু শিখেছি, তো সেটা দিয়েই অঙ্কটা করে ফেলা যাবে। তো ফার্স্ট পার্টটা কী করছি দেখো, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের ফর্মুলা কী হয়, RT = R0 1 + α_T। এই ফর্মুলা তোমরা সবাই জানো। তো এখানে R0-র মান তাহলে বসিয়ে দিচ্ছি দেখো 1। তার কারণ বলছি যখন বরফে রেখেছে, বরফের রোধ 1 ওহম, তাহলে বরফ মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, সেটা 1 ওহম। আচ্ছা, আলফার মান দেখো বলে দিয়েছে 9 × 10⁻⁴, সেটা বসিয়েছি। সেটা কখন হয়েছে, যখন আমরা সেটাকে ফুটন্ত জলে রেখেছি। ফুটন্ত জলের টেম্পারেচার কত, 100, সেগুলো বসিয়েছি। বসালে পেয়ে যাচ্ছি RT কত, 1.09 ওহম। অর্থাৎ মানে ফুটন্ত জলের যখন আমি তারটিকে রাখবো সেই সময় তারটির রোধ হয়ে যাচ্ছে 1.09 ওহম। বেশ হলো। নাম্বার 2 কী বলছে দেখো, নাম্বার 2 বলছে যে পারদের ঘনত্ব 13.59, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, তাহলে ফুটন্ত জলের তাপমাত্রায় পারদের রোধ কত হবে জিজ্ঞেস করছে। আচ্ছা, ভালো কথা। তো এখানে কী করেছি দেখো, এবারে এই অঙ্কটা থেকে এখানে কিন্তু আমাদের রোধের ফর্মে বার করতে হচ্ছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধাঙ্ক কত দেখো, ρ0 লিখেছি R0 × A/L0। জানোই তো যে R0 মানে কি হয়, ρ0 × L0/A, সেটাকে একটু ঘুরিয়ে লেখা রয়েছে ρ0-র ফর্মেশন। আচ্ছা, এবার এখান থেকে দেখো কি করছি আমরা, এখান থেকে এই যে এরিয়া যেটা ছিল, এই এরিয়ার সঙ্গে যদি আমরা উপরে লেন্থ গুণ করি, তাহলে নিচেও একটা লেন্থ গুণ করতে হয়। তাহলে উপরে যদি লেন্থ গুণ করি, তাহলে এরিয়া ইন্টু লেন্থ কী হয়, আয়তন হয়, ভলিউম হয়। তাই ভলিউম লিখেছি V0 বলে। আর নিচে একটা L0 গুণ হয়েছে বলে সেটা হয়ে গেছে L0²। আচ্ছা, এবারে দেখো আয়তন মানে আবার আমরা লিখতে পারি ভর/ঘনত্ব m/ρ। সো V0-র জায়গায় লিখে রেখেছি m/ρ। বাকিটা যা আছে তাই R0 আর L0² ওভাবেই লেখা রয়েছে। এখানে পাশে লিখে রেখেছি যে L0টা কি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তারের দৈর্ঘ্য। আমরা তো জানি যে যদি টেম্পারেচার চেঞ্জ করে সেক্ষেত্রে দৈর্ঘ্য চেঞ্জ হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অনুযায়ী, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তো এক্ষেত্রে যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্কের ব্যাপারটা রয়েছে এখানে অঙ্কের মধ্যে, তো সেই কারণে কিন্তু আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিনিসটাও কিন্তু ফর্মুলার মধ্যে নিয়ে এসেছি। তো এবারে যেটা করা হলো সেটা হচ্ছে যে ρ0-র মান আমরা এখান থেকে কিন্তু বসিয়ে দিলাম, যে ρ0 = আমরা যেটা লিখেছিলাম যে R0 m/ρL², সেই মানটা কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি দেখো 9.4 × 10⁻⁵ ওহম সেন্টিমিটার। আচ্ছা, এবারে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রোধাঙ্ক কত হবে দেখো, সেটাকে আমরা লিখেছি ρT বলে, সেটা লিখেছি RT A/LT। আগেরটা ছিল 0 ডিগ্রির জন্য, এবারে কিন্তু টি ডিগ্রির জন্য লিখছি। তো একই রকমভাবে আমরা এখানেও দেখো জিনিসটাকে A²/VT ফর্মে লিখেছি। মানে উপর নিচে যদি এরিয়া দিয়ে গুণ করি, উপরটা এরিয়া স্কোয়ার হচ্ছে, নিচে এরিয়া ইন্টু লেন্থ কী হয়ে যায়, ভলিউম হয়ে যায়, ভলিউমকে VT লিখেছি। এবারে VTর ফর্মুলা কি, এখানে কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের যে ফর্মুলা আমরা ক্লাস 11-এ পড়েছি সেইটা কিন্তু ব্যবহার হয়েছে, যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V, সেটা ইকুয়াল V0, অর্থাৎ প্রাথমিক যে আয়তনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ইন্টু 1 + γT। গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এই জিনিসটা যদি আমরা ব্যবহার করি দেখো, VTর জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আমরা ρT = কি লিখতে পারি, RT × A²। VTর জায়গায় বসালাম V0 1 + γT। আচ্ছা, এবার আমরা করলাম কি ρT/ρ0, ρ0 আগে যেটা করেছি সেটা, আর ρT এটা এক্ষুনি করলাম যেটা রুটির মান করলাম। তো সেগুলো যদি আমরা বসিয়ে দিই দেখো, পরপর বসানো হয়েছে, করে ইকুয়েশনটা এরকম কিছু আসছে, RT/R0 1 + γT। এবার এগুলো সবকটার মান দেখো আমরা জানি, তো সেগুলো যদি বসিয়ে দিই আমরা পেয়ে যাবো 101 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। বেশ, চলে আসি 5 নম্বর অঙ্ক। নাম্বার 5 কি বলছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড ও রোধের উষ্ণতা গুণাঙ্ক 42.5 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.55 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধাঙ্ক কত হবে। তো এই অঙ্কটাও একদম মানে ফর্মুলায় ফেলা অঙ্ক, কিছু করার নেই, তুমি ডাইরেক্ট যদি ফর্মুলা অ্যাপ্লাই করো
অঙ্কটা হয়ে যাবে। কি আজ করেছি দেখো, এখানে সলিউশনে করে দিয়েছি, করলাম যে রো টি ইকুয়াল রো জিরো ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফা টি হয়, কিন্তু এখানে আমরা করছি কি আলফা প্লাস আলফা প্রাইম টি। এখানে আলফা আলফা প্রাইম কি, আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক আর আলফা প্রাইম হচ্ছে তামার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক। এখানে কিন্তু এই জিনিসটা আনতে হবে। অঙ্কে যখনই বলে দেওয়া থাকবে যে কোনো একটা রোধের উষ্ণতা গুণাঙ্কর সঙ্গে দৈর্ঘ্যেরও প্রসারণ গুণাঙ্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো প্রসারণ গুণাঙ্ককেই ইউজ করতে হবে। যদি দৈর্ঘ্যটা বলা না থাকতো, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা না থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউজ না করলেও চলতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা রোধাঙ্ক নিয়ে কাজ করব, সেখানে কিন্তু তামার বা যে কোনো ধাতু থাক না কেন, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখবে যে বলে দেওয়া থাকবে, তখন কিন্তু সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলাগুলো বসালাম। দেখো সমস্ত মান দেওয়া রয়েছে, এখান থেকে বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি রোটির মান কত, 2.21 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। চলে এলাম কোশ্চেন নাম্বার 6-এ। এখানে বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি তামার তারের রোধ 3 ওহম এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3.94 ওহম। তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? তো এটাও খুব সহজ অঙ্ক। এখানেও আমরা উষ্ণতা গুণাঙ্কের ফর্মুলা বসালাম যে আলফা ইকুয়াল R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। এখানে R2 R1 কোনগুলো? R2 হচ্ছে যে বেশি তাপমাত্রায় যে রোধ, সেটা R2 লেখা হয়, আর R1 হচ্ছে কম তাপমাত্রায় যে রোধ, অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে রোধ সেটাকে লেখা হচ্ছে R1 বলে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে রোধ সেটাকে লেখা হচ্ছে R2 বলে এবার ফর্মুলাতে বসানো হয়েছে। দেখো R2-র মান আমরা কত পেয়েছি, 3.94 জানি, R1-এর মান জানি 3, এখানে T1 T2 জানি, T1 20, T2 100, তো সেগুলো বসিয়ে আমরা পেয়ে গেলাম আলফা হচ্ছে 0.00425 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো আশা করি নিজেই পারবে অঙ্কগুলো, ভীষণ সহজ অঙ্ক, এখানে মানে তেমন কিছু করার নেই। আচ্ছা, এর পরের অঙ্কগুলো থেকে মোটামুটি আমরা কিছু সার্কিটের অঙ্ক করব। সার্কিটের অঙ্কে ঢুকে যাচ্ছি 7 নম্বর অঙ্ক থেকে। 7-এর অঙ্ক কি বলছে খুব ভালো করে দেখবে। 7-এ বলছে যে চিত্রে প্রদত্ত বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তো এখানে একটা সার্কিট দিয়েছে, এই সার্কিটটার ফার্স্টে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হচ্ছে, এবং সেকেন্ড কোশ্চেন যেটা, বি নাম্বার কোশ্চেন যেটা, সেখানে বলছে যে প্রত্যেক রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তো এগুলো খুব কমন অঙ্ক, তোমরা পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক মানে অনেক পাবে আর কি। তো খুব ভালো করে শিখবে যে এগুলো কিভাবে করবে আর কি। মানে তুল্য রোধাঙ্ক আমরা তুল্য রোধ আমরা জানি যে নিশ্চয়ই তোমরা বার করতে শিখে গেছো এতদিনে। এবারে প্রত্যেকটা রোধকের মধ্য দিয়ে মানে বর্তনীর প্রবাহ কী করে নির্ণয় করে, সেগুলো কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালো করে শিখতে হবে, এবং পরের চ্যাপ্টার যেটা কার্শফ ল চ্যাপ্টার, সেখানে তো রয়েইছে। তো যাই হোক, তো অঙ্কটা করছি, তাহলে কিভাবে করেছে দেখো। এখানে আমরা ধরে নিলাম, এখানে প্রত্যেকটা রোধের মান কিন্তু বলে দেওয়া ছিল যে R1 কত, R2 কত, R3 কত, R4 কত, এবং এখানে যে ইএমএফটা অ্যাপ্লাই হয়েছে, ব্যাটারি ভোল্টেজ সেটা দেওয়া রয়েছে 6 ভোল্ট, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আমরা প্রথমেই এই যে সার্কিটটা রয়েছে, সার্কিটটার একটা সিম্পলিফাইড ফর্ম এঁকে নিয়েছি, যে এটাকে যদি আমরা খুব সিম্পলিফিকেশন করে আঁকতাম কীভাবে করতাম। তো এখানে দেখো R2 R4 R3 এরা অ্যাকচুয়ালি কিন্তু প্যারালাল কানেকশনে রয়েছে। তো সেরকম আমরা তিনটেকে প্যারালাল করে এঁকে নিয়েছি, আর R1 তাদের সঙ্গে রয়েছে সিরিজে। তো আর একবার আমি তোমাদের মনে করিয়ে দেবো যে সিরিজ প্যারালাল কানেকশন বুঝবো কী করে। সেটা হচ্ছে যে কোনো একটা ব্যাটারির থেকে যখন কারেন্ট ফ্লো স্টার্ট করে, তো সেখানে দেখতে হবে যে কোনো জায়গায় কারেন্ট স্ট্রেট যাচ্ছে না কোনো জায়গাতে কারেন্টটা ভেঙে যাচ্ছে, মানে ব্রাঞ্চ হয়ে ভেঙে যাচ্ছে কিনা। তো যদি যে একটা ইএমএফ রয়েছে তার থেকে যে কারেন্টটা বেরোলো, দেখো এখানে R1-এর মধ্য দিয়ে গেল, তারপরে কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা R2-তে যেতে পারে, আচ্ছা এখান দিয়ে স্ট্রেট বেরোতে পারে, গিয়ে R4-এ ঢুকতে পারে, R3-তেও ঢুকতে পারে। অর্থাৎ R1 থেকে বেরোনোর পরেই দেখা যাচ্ছে ও 3 জায়গাতে ও রাস্তা ভাঙতে পারে, মানে বিভিন্ন রাস্তা পেয়ে যাচ্ছে যেখান থেকে ও ঢুকতে পারে। তো বিভিন্ন রাস্তায় যখন সে যেতে পারবে কোনো কারেন্ট, তখন ধরে নিতে হবে যে সেই রাস্তাগুলো কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে, আর যেখান দিয়ে প্রথম থেকে ও স্ট্রেট ঢুকেছিল সেইখানে কোনো রোধ থাকলে সেটা কিন্তু শ্রেণী সমবায় আছে, এরকমটাই ভেবে নিতে হয়। আচ্ছা, তো আমাদের প্রথমে যেটা করতে বলেছে যে তুল্য রোধ নির্ণয় করতে বলেছেন, সেই কারণে আমরা প্রথমে করছি কি, এই যে সমান্তরালে যে রোধগুলো রয়েছে R2 R3 R4, সেগুলো তুল্য রোধ ফার্স্টে বার করছি আর ইকুইভ্যালেন্ট করে। তো সমান্তরালে সমবায় ছিল, তাই জন্য আমরা যে ফর্মুলাটা দিলাম সেটা হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তো সেগুলো করে আমরা জিনিসটাকে উল্টে নেব, মানে রেসিপ্রোকাল করে আর ইকুইভ্যালেন্ট বার করছি, করে কত পাচ্ছি দেখো, পাচ্ছি 18.75 ওহম।
তোমরা এটা করে দেখবে, 1/R ইকুইভ্যালেন্ট এটা সলভ করবে, করে যেটা পাবে সাথে উল্টে নেবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট পাবো, করে দেখবে আসছে 18.75 ওহম। আচ্ছা বেশ, তাহলে সমগ্র বর্তনীর তুল্যরোধ কত হবে? এই তিনটে তো ছিল প্যারালালে, এবার সেগুলো হয়ে গেল, এই তিনটের ইকুইভ্যালেন্ট হয়ে গেল এইটা 18.75। এবার এই পুরোটার সঙ্গে R1 রয়েছে শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ফর্মুলা কি? দুটো রোধের যোগফল। তার জন্য আমরা করলাম কি, R1 এর সঙ্গে এই যে R ইকুইভ্যালেন্টটা পেয়েছিলাম সেটাকে যোগ করে দিলাম, যোগ করে পাচ্ছি কত? 118.75 ওহম। তো এটা হয়ে গেল আমাদের, যে যদি এই চারটে রোধের বদলে একটা মাত্র রোধ থাকতো, তার রোধ কত। ইকুইভ্যালেন্ট মানেই তো তাই, যে যতগুলো বর্তনীতে রোধ থাকবে আমরা সমগ্র রোধের বদলে, সমস্ত রোধগুলোর বদলে যদি একটা মাত্র রোধ নিই, তো সেটার রোধ কত হতো, তো সেটাই ইকুইভ্যালেন্ট রোধ। বেশ, চলে আসবো কোশ্চেন নাম্বার 2 যেটা, বা বি নাম্বার কোশ্চেন যেটা বলেছে যে প্রত্যেক রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তো এখানে কি করছি দেখো, যে বর্তনীর মূল প্রবাহ সেটা আমরা প্রথমে বার করে নিচ্ছি। বর্তনীর মূল প্রবাহ কত? মোট ভোল্টেজ বাই মোট রোধ। মোট ভোল্টেজ ছিল কত? 6 ভোল্ট। আর মোট রোধ কত পেলাম? তুল্য রোধটাই মোট রোধ, সেটা হচ্ছে 118.75। তো সেটা বসালাম, বসিয়ে পাচ্ছি 50.5 মিলি অ্যাম্পিয়ার হলো। বেশ, এইবারে দেখো করলাম কি, পি কিউ বিন্দু দুটির বিভব প্রভেদ বলে লিখেছি। পি কিউ কোন জায়গাটা দেখো ভালো করে, পি কিউ হচ্ছে এই জায়গাটা, পি কিউ। এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যদি আমরা বার করতে পারি, তাহলে অঙ্কটা একটু সহজে করা যায়। তো কীভাবে বার করছি দেখো, মূল প্রবাহ ইন্টু আর ইকুইভ্যালেন্ট, মানে আমরা ভেবে নিয়েছি যে এই তিনটে যে রোধ, তার বদলে যদি আমরা একটা মাত্র রোধ নিতাম, সেটা তো আর ইকুইভ্যালেন্ট হতো। এবার তাহলে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা R1 দিয়ে যাচ্ছে, এবং এই তিনটে রোধের মধ্য দিয়ে একসঙ্গে যদি যায়, মানে এই তিনটে রোধের বদলে আমরা যদি একটা মাত্র রোধ ব্যবহার করি, তাহলে তার মধ্য দিয়েও যাবে, অর্থাৎ শ্রেণী সমবায় ক্ষেত্রে যেভাবে কারেন্ট ঘুরে সেরকমভাবে কারেন্টটা ঢুকবে। তো সেক্ষেত্রে তাহলে পিকিউ ভোল্টেজ হচ্ছে কত? সেটা হচ্ছে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। আই হচ্ছে মূল প্রবাহ, আই এর মান আমরা একটু আগেই বার করলাম 50.5, সেটা বসিয়েছি। আর ইকুইভ্যালেন্ট আমরা বার করেছি কত দেখো, 18.75, সেটা করেছি, গুণ করে আমরা পেয়ে যাচ্ছি 946.875 মিলি ভোল্ট। আচ্ছা, এটা মিলি অ্যাম্পিয়ার ছিল 50.5টা, তাই এখানে মিলি ভোল্টে এলো। আচ্ছা, এবারে দেখো আমাদের R2 এবং R3 একই মানের বলে দিয়েছিল। R2 R3 এর মান ছিল 50 ওহম করে। তাহলে এই রোধ দুটোর মধ্য দিয়ে একই পরিমাণে তড়িৎ প্রবাহ যাবে, তো সেটাকে আমরা ধরে নিয়েছি তাহলে I1। তো সেটা তাহলে ইকুয়াল কত? তাহলে পিকিউ বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ, সেটাকে যদি আমরা ওর রোধ দিয়ে ভাগ করে দিই, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স কত হয়? কারেন্ট হয়। তাহলে কিন্তু সেখান থেকে আমরা R2 এবং R3 এর মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট, সেটা পেয়ে যাচ্ছি কত? 18.93 মিলি অ্যাম্পিয়ার। এবং একই রকমভাবে R4 যেটা ছিল, তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যেটা, সেটাও বার করতে পারছি, সেটা কত? I2 বলে লিখেছি। ওই একই রকম ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হচ্ছে R4 এর রেজিস্ট্যান্স বলে দিয়েছিল 75, তো সেটা ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি 12.625 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রোধের মধ্য দিয়েই কত কারেন্ট রয়েছে, কত প্রবাহ যাচ্ছে, সেটা বার করে দিতে পারছি। আর R1 এর মধ্য দিয়ে তো মূল প্রবাহটাই গেছিলো, মূল প্রবাহ যেটা 50.5 মিলি অ্যাম্পিয়ার, সেটা R1 দিয়ে ফ্লো করেছিল। তো সব কটা তাহলে রোধকের মধ্য দিয়ে আমরা কারেন্ট এইভাবে বার করে দিলাম। চলে এলাম 8 নম্বর অঙ্ক। এখানে বলছে যে দুটি তারের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার এবং তাদের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার ও 2 মিলিমিটার। তার দুটিকে শ্রেণীতে যুক্ত করে সমবায়ের দুপ্রান্তে 4.5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। দুটি তার একই উপাদানে তৈরি হলে ছোট তারটির প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? আচ্ছা দেখো সলিউশনটা কিভাবে করেছি। এখানে করা হচ্ছে যে তার দুটো রোধ আমরা ধরে নিচ্ছি R1 R2 করে। R1 কত? রো ইন্টু L1/A1। তো এখানে লেন্থ ছিল কত প্রথম তারটার? 1 সেন্টিমিটার। তো 1/100 করেছি জিনিসটাকে মিটারে আনার জন্য। আর এরিয়া হয় পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। এদিকে এখানে দেওয়া ছিল ব্যাস, প্রথম তারের ব্যাস দেওয়া রয়েছে 1 মিলিমিটার। তো সেই কারণে যখন আমরা হাফ করেছি, কেন? ব্যাসার্ধ করেছি, তারপরে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি ওটাকে মিটারে আনার জন্য, করে তার স্কোয়ার করেছি, করে আলটিমেটলি পাচ্ছি কত? 4 রো বাই পাই ইন্টু 10,000। তো এটা কীভাবেই রেখে দেবো, এটাকে এখনই সলভ করবো না। আচ্ছা, একইভাবে R2 বার করেছি রো ইন্টু L2/A2 করে, ওই একই রকমভাবে করা হয়েছে। যে লেন্থ ছিল 2 সেন্টিমিটার, এখানে কিন্তু ব্যাস ছিল 2 মিলিমিটার। তো সেইখানে ব্যাস থেকে ব্যাসার্ধ বার করেছি,
করে এখানে মিটারে এনেছি, দৈর্ঘ্যটাকেও মিটারে এনেছি, করে এখান থেকে আমরা R2 এর মান পেলাম 2ρ/π × 10,000। এবারে দেখো এখানে তার দুটোকে যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করি, সেক্ষেত্রে তুল্যরোধ কত হয়? তার দুটির রোধের যোগফল, মানে R1 + R2। তো সেখানে আমরা যোগ করেছি, করে পেয়েছি যে 6ρ/π × 10,000 ওহম। আচ্ছা, আমাদের এবারে যেটা কোশ্চেন ছিল যে ছোট তারটির প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। তো সেটার আগে আমরা বর্তনীর মূল প্রবাহ বার করে নিলাম। সেটা হচ্ছে I = E, মানে ব্যাটারির তড়িৎচালক বল, বাই R ইকুইভ্যালেন্ট। তো সেখান থেকে আমরা মানগুলো বসালাম। 4.5 বাই R ইকুইভ্যালেন্ট, যেটা করলাম একটু আগে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R ইকুইভ্যালেন্ট, সেই মানটা বসিয়েছি, বসিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে কারেন্টটা। এবার ছোট তারের বিভব প্রভেদ, সেখানে করলাম কি V = IR1। ছোট তার মানে যেটাকে আমরা প্রথম তার নিয়েছিলাম, যার রোধ ধরেছিলাম R1, সেখানে আমরা দেখো মানগুলো বসিয়েছি কিভাবে। কারেন্টের মান বসিয়ে দিয়েছি এবং তার সঙ্গে আমরা R1টাকে গুণ করেছি। তো করে দেখা যাচ্ছে যে আমরা ছোট তারের বিভব প্রভেদ পেয়ে গেছি 3 ভোল্ট। কোশ্চেন নাম্বার 9-এ এলাম। 9-এ বলছে যে 1 ওহম এবং 2 ওহম রোধের একটি শ্রেণী সমবায়ের সঙ্গে 5 ওহম ও 7 ওহম রোধের আর একটি শ্রেণী সমবায়কে সমান্তরালে যুক্ত করা হলো। এই মিশ্র সমবায়ের সঙ্গে একটি ব্যাটারিকে যুক্ত করলে বর্তনীর মূল প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার। 1 ওহম রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? তো এখানে যেভাবে বলা রয়েছে সেরকমভাবেই সার্কিটটা এঁকেছি। 1 এবং 2 শ্রেণীতে, 5 এবং 7 শ্রেণী সমবায়, তারা উভয়ে রয়েছে একটি সমান্তরাল সমবায়। তো সমবায়টির যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট একটা আঁকি, যেটা নিচে আঁকা হয়েছে, সেখানে কি হয়েছে? 1 এবং 2 শ্রেণী সমবায়, অর্থাৎ এদের তুল্যরোধ হবে 3 ওহম। আর 5 এবং 7 তারা শ্রেণী সমবায়, এদের তুল্যরোধ হয়ে যাচ্ছে 12 ওহম। এবং 3 এবং 12 তারা প্যারালাল কানেকশনে রয়েছে। আচ্ছা, আমাদের বার করতে বলছে যে 1 ওহম যে রেজিস্ট্যান্সটা রয়েছে উপরে, তার বিভব প্রভেদ কত। তো আমরা যেটা করতে পারি, আমরা যদি এই মেন যে কারেন্টটা দেখো রয়েছে, মেন কারেন্ট রয়েছে কত? 0.5 অ্যাম্পিয়ার। তো সেই কারেন্টটা যখন ঢুকছে সার্কিটে, তখন এখানে দুটো জায়গায় ব্রাঞ্চিং হচ্ছে। প্যারালাল কানেকশনে আমরা জানি যে ব্রাঞ্চ হয়, I1 I2 করে দুটো কারেন্ট ভেঙে গেছে এখানে। তাহলে আমরা যদি I1 কারেন্টটা বার করতে পারি এবং I1 × 1 যদি করি, আমাদের ফর্মুলা হচ্ছে V = IR। তো 1 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? I1 কারেন্ট। তাহলে সেই কারেন্টের সঙ্গে 1 ওহমকে গুণ করলে আমরা 1 ওহমের ভোল্টেজ বার করে ফেলতে পারবো, 1 ওহমের বিভব প্রভেদটা কত। তো সেটাই করেছি আমরা। দেখো এখানে I1 বার করেছি ফার্স্টে। তো I1 এর ফর্মুলা কি বার করার? ব্রাঞ্চ কারেন্ট বার করার ফর্মুলা হচ্ছে যে I1 = মূল প্রবাহ I ইন্টু যে ব্রাঞ্চের কারেন্ট বার করছি না সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দুটোর যোগফল বা মোট রেজিস্ট্যান্স, সেটা কত দেখো এখানে। অর্থাৎ এখানে হচ্ছে মূল প্রবাহ I 0.5 অ্যাম্পিয়ার। I1 এর জন্য আমরা বার করছি I1টা কত, অর্থাৎ উপরের রোধের জন্য বার করছি। তাহলে আমরা নিচের রোধটাকে উপরে লিখব। নিচের রোধ কত আছে? 5 + 7 12 ওহম। তো উপরে লিখেছি 12 ওহম, বাই নিচে কত হবে? বর্তনীর মূল যা রোধ, মোট যা রোধ, সেটা নিচে বসে যাবে। মোট রোধ কত? 12 + 3 15। তো সেটা হচ্ছে বর্তনীর মোট রোধ, সেটা নিচে বসে গেছে। তো আলটিমেটলি আমরা পেলাম যে I1 কত? 0.4 অ্যাম্পিয়ার। এবার 1 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ তাহলে কত হবে? I1 × 1 হয়ে যাবে। I1 কত? 0.4, আর 1 দুটো গুণ করলে পাচ্ছি 0.4 ভোল্ট। তো এটাই হচ্ছে তাহলে 1 ওহম রোধের বিভব প্রভেদ। আচ্ছা, চলে আসছি 10 নম্বর অঙ্কে। সেখানে বলছে যে একটি তারের চতুর্ভুজ ABCD এর AB বলেছে 3 ওহম, BC বলছে 2 ওহম, CD বলছে 4 ওহম এবং AD বলছে 6 ওহম। A ও B বিন্দু দুটিকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে 200 মিলিঅ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া গেল। C এবং D বিন্দুর বিভব প্রভেদ কত হবে? তো যেরকম চতুর্ভুজ একটা বলেছিল, সেরকম দেখো ছবি একটা এঁকে নিয়েছি এখানে। ABCD একটা চতুর্ভুজ, তার মাঝে রোধগুলো বলা ছিল সেগুলো আঁকা রয়েছে এবং সিডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ চেয়েছে। অর্থাৎ সিডি বিন্দুর মধ্যে রয়েছে 4 ওহম, 4 ওহমের বিভব প্রভেদ বার করতে হবে। আর ব্যাটারির জন্য আমরা মূল প্রবাহ পেয়ে যাচ্ছি 200 মিলিঅ্যাম্পিয়ার। তো ঠিক আগেরটার মতনই আমরা করেছি। দেখো এখানে যে মূল প্রবাহ I যাচ্ছিল সেটা দুভাগে ভেঙে গেছে। একটা I1 যাচ্ছে 3 ওহম দিয়ে, আর I2 সেটা যাচ্ছে 6 দিয়ে, 4 দিয়ে, 2 দিয়ে ঢুকে আবার এখানে আসছে। তো তাহলে করেছি কি, এখানে I2 বার করেছি। I2 মানে যেরকমভাবে আগে অঙ্কটায় করলাম, যে মূল প্রবাহ I ×
যার জন্য কারেন্ট বার করছি না, যে রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট বার করছি না, সেই রেজিস্ট্যান্সটা থাকবে উপরে। I2 কোথা দিয়ে যায়? 642 দিয়ে যায়। I2 যায় 6 দিয়ে, 4 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে তো যায় না, তাই জন্য 3টাকে লিখেছি ওপরে, বাই মোট বর্তনীর রোধ 6 + 4 + 2 + 3 করে আমরা করে দিলাম। এখান থেকে I2 এর মান পেয়ে গেলাম 40 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে সি এবং ডি বিন্দুর মধ্যে, মানে অর্থাৎ যেখানে 4 ওহম রেজিস্ট্যান্স, তার ভোল্টেজ তাহলে কত হবে? I2 × 4। তো I2 এর মান কত পেয়েছি? 40 মিলি অ্যাম্পিয়ার। তো সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে অ্যাম্পিয়ার এনেছি, × 4 করে পেয়ে যাচ্ছি 0.16 ভোল্ট।